ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ভয়ঙ্কর পরিকল্পনা, হাইড্রোজেন ড্রোনে 3 গুণ শক্তি, ইসরায়েল ও পশ্চিমা বিশ্ব আতঙ্ক। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এমন এক প্রযুক্তির দিকে এগোচ্ছে যা তার শত্রুদের কাঁপিয়ে দেবে। হাইড্রোজেন চালিত ড্রোন 3 গুণ বেশি শক্তিশালী, লোহিত সাগর থেকে আকাশ, কোথাও নিরাপদে থাকবে না যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েল। বিশ্বের প্রথম হুথিরা এমন এক প্রযুক্তি আনতে চলেছে যা এর আগে কোনো অরাষ্ট্রীয় গোষ্ঠীর হাতে ছিল না। কনফ্লিক্ট আর্মামেন্ট রিসার্চ CAR বলছে হুথিরা হাইড্রোজেন জ্বালানিতে চালিত ড্রোন তৈরি করছে। ফলাফল, প্রচলিত ব্যাটারি চালিত ড্রোনের চেয়ে 3 গুণ বেশি পথ পাড়িয়ে দিতে পারবে। ইনফ্রারেড এবং অ্যাকোস্টিক সেন্সরে ধরা পড়বে না, বড় প্যালোড বহন করতে সক্ষম। স্টেলথ মোডে হামলা আরও ভয়ঙ্কর হবে। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনী এক বিশাল চালান আটক করেছে। ভেতরে কি ছিল? অক্সিজেন নামে ভুল লেবেল লাগানো হাইড্রোজেন সিলিন্ডার, হাইড্রোজেন ফুয়েল সেলের ট্যাঙ্ক, শত বাণিজ্যিক ড্রোন। CAR বলছে উদ্ধার হওয়া নথিতে স্পষ্ট প্রমাণ মিলেছে চীন থেকে আনা এসব উপাদান হাইড্রোজেন চালিত ড্রোনের জন্য। ইসরায়েল যুক্তরাষ্ট্র কাঁপছে। এই প্রযুক্তি সফল হলে হুথিদের শক্তি লাফিয়ে বাড়বে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এখন টেনশনে। সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা হুমকির মুখে। সমুদ্রপথে বাণিজ্য ভয়াবহ বিপদের মুখে। নীরবে আঘাত। CAR এর ভাষায় এই প্রযুক্তি অত্যন্ত বিপজ্জনক। হাইড্রোজেন মোটর অনেক বেশি নীরব, প্রচলিত ডিজেল বা পেট্রোল ইঞ্জিনের চেয়ে কম শব্দ করে। স্টেলথ প্রযুক্তির জন্য অনেক বেশি কার্যকর। হুথিদের লক্ষ্য কি? হুথি বিদ্রোহীরা ইরানের প্রতিরক্ষের অক্ষের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে 2023 সালের নভেম্বর থেকে তারা ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা করছে। যুক্তরাষ্ট্রের রক্তচক্ষুও দমাতে পারেনি ইয়েমেনের সামরিক বাহিনীকে। মার্কিন যুক্তরাষ্ট্রের একের পর এক MQ-9 রিপার ড্রোনে গুলি করেছে তারা। হুথিদের নতুন শক্তি, এবার তাদের হাতে আসছে আরও উন্নত প্রযুক্তি। হাইড্রোজেন চালিত ড্রোন তাদের আকাশে আরও শক্তিশালী করে তুলবে। মার্কিন ও পশ্চিমা শক্তিগুলোর জন্য এটি বড় চ্যালেঞ্জ। CAR এর বিশ্লেষক তৈমুর খান বলছেন, হুথিরা যদি হাইড্রোজেন চালিত ড্রোনের প্রযুক্তি আয়ত্তে আনতে পারে তাহলে ভবিষ্যতে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর জন্য এক বিশাল চ্যালেঞ্জ হয়ে উঠবে। পশ্চিমা বিশ্ব কি প্রস্তুত? এই হাইড্রোজেন ড্রোনের কারণে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র বদলে যেতে পারে। হুথিরা আরও দূর দূরান্তে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারবে। তারা নজরদারির জন্য এগুলো ব্যবহার করতে পারবে। হুথিদের হাতে যদি এই প্রযুক্তি আসে তাহলে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য নড়ে যাবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কি প্রস্তুত? প্রতিরোধ কি সম্ভব, নাকি হুথিরা হয়ে উঠবে নতুন অদৃশ্য শক্তি? বিশ্ব কাঁপানো জোট, ইরান, চীন, রাশিয়া একসাথে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বড় পদক্ষেপ। বিশ্ব রাজনীতিতে যেন ভূমিকম্প। ইরান, চীন, রাশিয়া 3 বন্ধু আরও কাছাকাছি। যুক্তরাষ্ট্র কি এবার ভয় পাবে? যুক্তরাষ্ট্রের আগ্রাসন কি বিশ্ব মানবে, নাকি এবার পাল্টা আঘাত আসবে? ইরান, চীন, রাশিয়া মিলে এমন এক সিদ্ধান্ত নিল যা বদলে দিতে পারে বিশ্ব রাজনীতির গতিপথ। বেইজিংয়ে বসল ত্রিদেশীয় মেগা মিটিং। পারমাণবিক শক্তি নিয়ে নতুন সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্র কি এবার কড়া জবাব দেবে? বিশ্ব রাজনীতিতে বড় ধাক্কা। চীন, রাশিয়া ও ইরান গোপন বৈঠকে বসেছে। আলোচনা কেন্দ্রে ইরানের পারমাণবিক কর্মসূচি। চীনের রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে এই বৈঠকের লক্ষ্য একটাই, যুক্তরাষ্ট্রের অবৈধ নিষেধাজ্ঞার বিরুদ্ধে জোট গঠন করা। বিশ্ববাসী অবাক। তবে কি যুক্তরাষ্ট্রের একক আধিপত্য এবার শেষ? 2015 সালে ইরান পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করেছিল, কিন্তু ট্রাম্প ক্ষমতায় এসে সেটি বাতিল করে। এরপর নতুন করে চাপ সৃষ্টি করে ওয়াশিংটন, কিন্তু এবার হিসাব উল্টে যাচ্ছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম CCTVতে এ বৈঠক সম্পর্কে বলা হয়, 3 কূটনীতিক ইরানের পারমাণবিক ইস্যু এবং অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে পারস্পরিক দৃষ্টিভঙ্গি বিনিময় করেছেন। চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী মা ঝাওজু, রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। চীন বলেছে একতরফা নিষেধাজ্ঞা চলবে না, এটি বন্ধ করতেই হবে। রাশিয়া বলেছে আমরা ইরানের পাশে আছি। আর ইরান, তারা তো আরও এক ধাপ এগিয়ে, বলেছে যুক্তরাষ্ট্র যদি চুক্তি চায় আগে নিষেধাজ্ঞা তুলতে হবে।
এই জোট কি কেবল পারমাণবিক শক্তি নিয়ে আলোচনা করছে, নাকি এর পেছনে আরো বড় কিছু লুকিয়ে আছে? বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত কি স্পষ্ট হয়ে গেল? চীন, রাশিয়া, ইরান মিলে যদি নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি করে, তাহলে কি যুক্তরাষ্ট্রের দিন শেষ? আমেরিকার সুপার পাওয়ার ইমেজ কি এবার ধূলিসাৎ হবে? বিশ্ব অপেক্ষায় এবার কি হবে? চীনের স্বার্থ। চীন ইরানের তেল ও গ্যাসের অন্যতম বড় ক্রেতা। তারা চায় ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাক, যাতে তারা স্বাভাবিক বাণিজ্য চালিয়ে যেতে পারে। তাছাড়া যুক্তরাষ্ট্রের আধিপত্যকে চ্যালেঞ্জ করতে চীন ইরানের পাশে দাঁড়িয়েছে। রাশিয়ার স্বার্থ। রাশিয়া চায় ইরান তার মিত্র হিসেবে থাকুক। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়াও চাপে আছে, তাই ইরানকে সমর্থন করে তারা নিজেদের অবস্থান শক্তিশালী করতে চায়। ইরানের স্বার্থ। ইরান বহুদিন ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার শিকার। তারা চায় পারমাণবিক কর্মসূচির মাধ্যমে নিজেদের শক্তি দেখাতে। একই সঙ্গে চীন ও রাশিয়ার সঙ্গে জোট গড়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে। যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া। ওয়াশিংটন ইতিমধ্যেই ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে। ট্রাম্প প্রশাসন আবারও সর্বোচ্চ চাপ কৌশল গ্রহণ করেছে, এমনকি সামরিক হুমকিও দেওয়া হয়েছে। কিন্তু ইরান সহজে নত হবে না। তারা চীন ও রাশিয়ার সমর্থন পেয়ে আগের চেয়ে আরও শক্ত অবস্থানে। যুক্তরাষ্ট্র কি এবার নত স্বীকার করবে, নাকি নতুন করে সংঘাত বাঁধবে? এই জোট কি বিশ্ব ব্যবস্থায় নতুন শক্তি হয়ে উঠবে? গাজার ফিলিস্তিনিরা হাজারো বছরের ইতিহাস নিয়ে সেখানে বাস করছে, তবে তাদের ভবিষ্যৎ কি এখন প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে? গাজা উপত্যকা, যেখানে প্রতিদিনের জীবন এক অনিশ্চয়তায় ভরা, আজ সেখানে নতুন একটি ষড়যন্ত্রের গুঞ্জন শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কি এবার নতুন এক কৌশল নিয়ে এগোচ্ছে? গাজার ফিলিস্তিনিদের পুনর্বাসন করার জন্য তারা যোগাযোগ করেছে 3টি পূর্ব আফ্রিকান দেশের সঙ্গে। কি ঘটতে চলেছে? সুদান, সোমালিয়া এবং সোমালিল্যান্ড, এই 3টি দেশের সঙ্গেই আলোচনা চলছে। মার্কিন বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনিদের পুনর্বাসন নিয়ে সুদান, সোমালিয়া এবং সোমালিল্যান্ডের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। তবে প্রথম প্রতিক্রিয়া কি ছিল? সুদান অবিলম্বে তাদের প্রত্যাখ্যান করেছে। সোমালিয়া এবং সোমালিল্যান্ডের কর্মকর্তারা বলেছেন তাদের কাছে কোনো প্রস্তাব আসেনি, ফিলিস্তিন সম্পর্কিত কোনো আলোচনা তাদের সঙ্গে হয়নি। তাহলে এই গোপন পরিকল্পনা কোথায় যাবে? এখন সবচেয়ে বড় প্রশ্নটি, ফিলিস্তিনিরা কি তাদের ঘর থেকে উচ্ছেদ হতে চলেছে? এই প্রশ্নই মনের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করছে। আর এই উদ্বেগের কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই পুরনো পরিকল্পনা, যেখানে তিনি গাজার ফিলিস্তিনিদের জর্ডান, মিশর কিংবা অন্যান্য আরব দেশে পুনর্বাসন করতে চেয়েছিলেন। তবে এই পরিকল্পনা কি বাস্তবে আসবে? ইরান, আরব বিশ্ব এবং গাজার জনগণের বিরোধিতা করেছে। তারা জানে, যদি এই পরিকল্পনা বাস্তবায়িত হয়, তবে ফিলিস্তিনিরা তাদের ঘর, তাদের ঐতিহ্য, তাদের ইতিহাস সবকিছুই হারাবে। তবে মিশর এরকম অশুভ পরিকল্পনার বিপরীতে নিজস্ব একটি পদক্ষেপ নিয়েছে। কায়রো আরব লীগের সম্মেলনে গাজার পুনর্গঠনের জন্য $53 বিলিয়ন একটি প্রকল্প নিয়ে এসেছে, যেখানে ফিলিস্তিনিদের উচ্ছেদ করার কোনো পরিকল্পনা নেই। ফিলিস্তিনিরা তাদের ভূমিতেই থাকবে এবং গাজার পুনর্গঠন হবে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো নির্যাতন বা উচ্ছেদ চলবে না। এখন মূল প্রশ্ন, এই গোপন কূটনৈতিক উদ্যোগ কতটা সফল হবে? ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র কি সফলভাবে সুদান, সোমালিয়া এবং সোমালিল্যান্ডের সহায়তা নিতে পারবে? এই দেশগুলো কি তাদের চাপের মুখে এই পরিকল্পনা মেনে নেবে? প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল এই আলোচনার পরিকল্পনার ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এই দেশগুলোকে আর্থিক, কূটনৈতিক এবং নিরাপত্তামূলক বিভিন্ন প্রণোদনা প্রস্তাব করতে পারে। 5 বছর আগে ট্রাম্প আব্রাহাম অ্যাকডর্সের মাধ্যমে ইসরায়েল এবং 4টি আরব দেশের মধ্যে চুক্তি সম্পাদন করেছিলেন, যা এখন একটি সফল কৌশল হিসেবে ব্যবহৃত হচ্ছে। ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ সম্প্রতি বলেছেন, ইসরায়েল এখন অন্যান্য দেশ খুঁজছে যেখানে ফিলিস্তিনিরা শরণার্থী হিসেবে বসবাস করতে পারবে। এর মানে কি গাজার মাটি থেকে ফিলিস্তিনিদের একেবারে বের করে দেওয়া হবে?
ফিলিস্তিনের ভবিষ্যৎ এক কঠিন প্রশ্নে পরিণত হয়েছে। ফিলিস্তিনিরা কি তাদের স্বাধীনতা ফিরে পাবে? একদিকে গাজার পুনর্গঠন নিয়ে মিশরের পরিকল্পনা, অন্যদিকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ফিলিস্তিনিদের বিতাড়িত করার ষড়যন্ত্র। বাশার আল আসাদের ক্ষমতা চলে যাওয়ার পর সিরিয়ায় কে ক্ষমতা দখল করবে তা নিয়ে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। আঙ্কারা ও তেল আবিবের মধ্যে এই বিরোধ ক্রমশ বাড়ছে। বহু বছর ধরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েলের সমালোচনা করে আসছেন। 2009 সালে যখন এরদোয়ান তুরস্কের প্রধানমন্ত্রী ছিলেন, তখন সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ইসরায়েলের তৎকালীন প্রেসিডেন্ট শিমন পেরেসের সঙ্গে তার উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এর জেরে এরদোয়ান মঞ্চ ছেড়ে চলে যান। সেই সময় এরদোয়ান ইসরায়েলকে ফিলিস্তিনিদের হত্যার জন্য অভিযুক্ত করেন। 2023 সালের অক্টোবরে গাজার ওপর ইসরায়েলের হামলার পর এরদোয়ান আবার ইসরায়েলের সমালোচনা করেন। তিনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচের বক্তব্য তুলে ধরেন, যেখানে গাজার হামলাকে গণহত্যা বলা হয়েছে। গত সেপ্টেম্বরে অধিকৃত পশ্চিম তীরে একজন তুর্কি আমেরিকান নারীকে ইসরায়েলি সেনারা হত্যা করলে এরদোয়ান মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সম্প্রসারণবাদের বিরুদ্ধে এক হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ইসরায়েলের অহংকার, ডাকাতি এবং সন্ত্রাসবাদ বন্ধ করার একমাত্র উপায় হল মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়া। গত বছর বাশার আল আসাদের শাসনের পতনের পর সিরিয়ার পরিস্থিতি তুরস্ক ইসরায়েলের সম্পর্কের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। সিরিয়ায় তুরস্ক ও ইসরায়েল উভয় দেশই নিজেদের প্রভাব বিস্তার করতে চায়। অনেকে মনে করছেন এরদোয়ানের ইসরায়েল বিরোধী বক্তব্য হয়তো শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। দুই দেশের লক্ষ্য ভিন্ন। তুরস্ক সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারার সরকারকে সমর্থন করে। তুরস্ক চায় সিরিয়ার বিদ্রোহীরা ক্ষমতা ধরে রাখুক এবং সিরিয়া যেন একটি ঐক্যবদ্ধ দেশ হিসেবে টিকে থাকে। তুরস্কের নিরাপত্তার জন্য তারা উত্তর পূর্ব সিরিয়ায় কুর্দিদের স্বায়ত্তশাসন চায় না। কুর্দিদের সংগঠন ওয়াইপিজি এবং পিওয়াইডি কে তুরস্ক কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির শাখা মনে করে। তুরস্কের সরকার ও জনগণ কেউই সিরিয়ায় কুর্দিদের শাসন মেনে নিতে রাজি নয়। তবে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ এবং দামেস্কের মধ্যে একটি চুক্তি হয়েছে। এই চুক্তির ফলে এসডিএফ সিরিয়ার সরকারের সঙ্গে তাদের সামরিক ও বেসামরিক কর্মকাণ্ড যুক্ত করবে। এর ফলে তুরস্কের উদ্বেগ কিছুটা কমতে পারে। তুরস্ক চায় আসাদ পরবর্তী সিরিয়ার ওপর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক, যাতে দেশটি আবার আগের অবস্থায় ফিরতে পারে। সিরিয়াকে পুনর্গঠন করার পেছনে তুরস্কের অনেক কারণ রয়েছে। তুরস্ক চায় না সিরিয়া ভেঙে যাক, কারণ এর ফলে সেখানে ক্ষমতার শূন্যতা তৈরি হবে এবং ইসলামিক স্টেটের মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলো শক্তিশালী হয়ে উঠবে। সিরিয়ার সঙ্গে তুরস্কের 900 কিলোমিটারের সীমান্ত রয়েছে, তাই সিরিয়ার অস্থিরতা তুরস্কেও ছড়িয়ে পড়তে পারে। তুরস্কে থাকা সিরিয়া শরণার্থীরা যাতে তাড়াতাড়ি দেশে ফিরতে পারে তার জন্য এরদোগান সরকারের ওপর চাপ রয়েছে। সিরিয়ায় স্থিতিশীলতা ও একটি কার্যকরী সরকার না থাকলে শরণার্থীদের ফেরা সম্ভব নয়। এছাড়া তুরস্কের নির্মাণ সংস্থাগুলো সিরিয়ার পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চায়, তাই তুরস্কের অর্থনৈতিক স্বার্থ এখানে জড়িত। গত মাসে সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আঙ্কারায় এরদোগানের সঙ্গে দেখা করেন। তারা সিরিয়ায় তুরস্কের ভূমিকা নিয়ে আলোচনা করেন। সাবেক মার্কিন কূটনৈতিক ম্যাথিউ ব্রাইজা বলেন, আমার মনে হয় 4 ফেব্রুয়ারি আহমেদ আল শারার তুরস্ক সফরের মূল উদ্দেশ্য ছিল সিরিয়াকে স্থিতিশীল করা এবং পুনর্গঠন করা। তিনি আরও বলেন, তুরস্ক চায় সিরিয়ার অর্থনীতিকে চাঙ্গা করতে, পরিবহন ও জ্বালানি খাতে সহযোগিতা করতে। অন্যদিকে ইসরায়েল চায় সিরিয়া দুর্বল থাকুক এবং সেখানে কোনো শক্তিশালী সরকার না থাকুক। ইসরায়েল চায় সিরিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা বজায় থাকুক। টিউনিশিয়ায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত গর্ডন গ্রে বলেন, ইসরায়েল চায় সিরিয়া ভেঙে যাক এবং দুর্বল হয়ে থাকুক, কারণ তাদের মতে দুর্বল সিরিয়া তাদের নিরাপত্তার জন্য ভালো। আসাদের পতনের পর ইসরায়েলি সেনারা সিরিয়ার বিভিন্ন জায়গায় হামলা চালায় এবং সিরিয়ার আরও কিছু অংশ দখল করে নেয়। বর্তমানে গোলান মালভূমি থেকে দামেস্ক পর্যন্ত সিরিয়ার অংশ ইসরায়েলের দখলে রয়েছে। ইসরায়েল চায় দক্ষিণ সিরিয়া পুরোপুরি সামরিক মুক্ত থাকুক।
তারা দ্রুত সংখ্যালঘুদের রক্ষার অজুহাতে সিরিয়ায় হামলা চালাচ্ছে। ইসরায়েল আরব দেশগুলোকে দুর্বল করতে চায় যাতে তারা মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য বজায় রাখতে পারে। 24 ফেব্রুয়ারি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সিরিয়ায় ইসরায়েলের সম্প্রসারণবাদের নিন্দা করেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, তেল আবিব দামেস্কের দক্ষিণে সিরিয়ার সেনাদের মোতায়েন করতে দেবে না। ফিদান বলেন, লেবানন ও সিরিয়ায় দখলদারি, পশ্চিম তীরে উত্তেজনা তৈরি এবং গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ এগুলো সবই একটি বিপজ্জনক পরিকল্পনার অংশ। তিনি আরও বলেন, আমরা জানি ইসরায়েল জর্ডান, লেবানন ও সিরিয়ার মতো প্রতিবেশী দেশগুলোকে দুর্বল করতে চায়। ইসরায়েল সিরিয়ায় তুরস্কের ভূমিকাকে কিভাবে দেখে? ইসরায়েল মনে করে তুরস্ক সিরিয়ায় প্রভাব বিস্তার করতে পারলে সেটি তাদের জন্য হুমকি হবে। ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা মনে করেন সুন্নি ইসলামপন্থীদের দ্বারা শাসিত তুরস্ক সমর্থিত সিরিয়া ইসরায়েলের জন্য ইরান সমর্থিত সিরিয়ার চেয়েও বড় হুমকি হতে পারে। একটি প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ায় ইসরায়েল নতুন হুমকির মুখোমুখি হতে পারে যা আগের হুমকির চেয়ে কম গুরুতর নাও হতে পারে। এই হুমকি এমন একটি সুন্নি শক্তির রূপ নিতে পারে যারা ইসরায়েলের অস্তিত্ব মেনে নেবে না। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সুন্নি বিদ্রোহীরা সিরিয়ায় ক্ষমতা দখল করলে তারা ইরানের চেয়েও বড় হুমকি হয়ে উঠতে পারে। এই প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, দামেস্কের নতুন নেতারা তুরস্কের প্রক্সি হিসেবে কাজ করতে পারে। এতে ইসরায়েলের জন্য হুমকি আরও বাড়বে। আলমা রিসার্চ অ্যান্ড এডুকেশন সেন্টার নামের একটি ইসরায়েলি থিঙ্ক ট্যাঙ্ক তাদের বিশ্লেষণে বলেছে, তুরস্কের উন্নত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ক্ষমতা ইসরায়েলের জন্য হুমকি হতে পারে। তারা আরও বলেছে, সবচেয়ে বড় ঝুঁকি হল তুরস্ক হয়তো ইসরায়েলের বিরুদ্ধে কোনো উগ্র সুন্নি গোষ্ঠীকে সমর্থন করতে পারে অথবা ইসরায়েলের বিরুদ্ধে যেতে পারে এমন সিরিয়ার সেনাবাহিনীকে সমর্থন করতে পারে। তারা মনে করে ইসরায়েল বিরোধী বক্তব্য এবং অস্থির আঞ্চলিক পরিস্থিতির কারণে ইসরায়েলকে তুরস্কের সামরিক শিল্প পর্যবেক্ষণ করতে হবে, তাদের ভূখণ্ডে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জন্য প্রস্তুত থাকতে হবে এবং সিরিয়ায় উন্নত অস্ত্র পাঠানো বন্ধ করার উপায় খুঁজতে হবে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার তুরস্কের বিরুদ্ধে লেবাননে হিজবুল্লাহর কাছে ইরানের টাকা পাঠানোর অভিযোগ করেছেন। ওয়াশিংটনে ইসরায়েলের লবিং। ইসরায়েল আমেরিকার কাছে লবিং করছে যাতে সিরিয়াকে দুর্বল রাখা যায় এবং সেখানে রাশিয়ার সামরিক উপস্থিতি বজায় থাকে। ইসরায়েল চায় আমেরিকা সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখুক। ইসরায়েলের ভয়, তুরস্ক সিরিয়ায় HTS এর সরকারকে সমর্থন করলে সেটি হামাস ও অন্যান্য ইসরায়েল বিরোধী গোষ্ঠীর জন্য নিরাপদ আশ্রয় হয়ে উঠবে। সিরিয়ায় তুরস্ক ও ইসরায়েলের ক্ষমতার লড়াই মূলত আঞ্চলিক স্থিতিশীলতা ও প্রভাব বিস্তারের প্রতিযোগিতা। ইসরায়েল তুরস্কের সামরিক উপস্থিতি ও সিরিয়ার বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে জোটকে তাদের নিরাপত্তার জন্য হুমকি মনে করে। সাম্প্রতিক ঘটনাগুলো থেকে বোঝা যায় উভয় দেশই একে অপরের কৌশল সম্পর্কে সচেতন এবং তারা সিরিয়ায় নিজেদের প্রভাব বিস্তার করতে চায়। সামরিক সংঘাতের ঝুঁকি। অনেক বিশেষজ্ঞ মনে করেন তুরস্ক ও ইসরায়েলের মধ্যে বড় ধরনের যুদ্ধ হওয়ার সম্ভাবনা কম, তবে দুই দেশের মধ্যে উত্তেজনা সিরিয়ায় গুরুতর সমস্যা তৈরি করতে পারে। কোনো কোনো বিশেষজ্ঞের মতে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে সামরিক সংঘাত হওয়ার সম্ভাবনা কম, কারণ ওয়াশিংটনের দুই দেশের ওপরই প্রভাব রয়েছে। ইসরায়েল এখনও লেবানন ও গাজা সীমান্তে অস্থির পরিস্থিতির মুখোমুখি হচ্ছে, তাই তুরস্কের মতো শক্তিশালী দেশের সঙ্গে যুদ্ধে জড়ানোর মতো অবস্থা তাদের নেই। কিন্তু পরোক্ষ সংঘাত ও উত্তেজনার আশঙ্কা রয়েছে। ইসরায়েল হয়তো প্রক্সি বা অস্থিতিশীল গোষ্ঠীর মাধ্যমে ঝামেলা তৈরি করতে পারে। এই পরিস্থিতিতে SDF দামেস্ক চুক্তি তুরস্কের জন্য ভালো ফল আনতে পারে, কারণ YPG সিরিয়া সরকারের সঙ্গে যুক্ত হলে ইসরায়েল তাদের সমর্থন করার সুযোগ পাবে না। এই চুক্তি হওয়ার আগে ইসরায়েল YPG-কে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছিল, যা তুরস্কের জন্য বড় সমস্যা তৈরি করতে পারে। তবে তুরস্কের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের জন্য ইসরায়েলকে প্রস্তুত করা উচিত বলে গত জানুয়ারিতে নেতানিয়াহু সরকারের কাছে সুপারিশ করেছে নাগেল কমিশন। উচ্চ পর্যায়ের এই কমিশনটি ইসরায়েলি নিরাপত্তা বাজেট এবং বাহিনী গঠনের প্রয়োজনীয়তা মূল্যায়নের জন্য গঠন করা হয়েছে। নথিতে মধ্যপ্রাচ্যে অটোমান যুগের প্রভাব পুনঃপ্রতিষ্ঠায় আঙ্কারার উচ্চাকাঙ্ক্ষার বিষয়গুলো তুলে ধরে ইসরায়েলি সরকারকে সতর্ক করা হয়।
ইউরোপে বড় সিদ্ধান্তের মুহূর্ত, ব্রাসেলসে জড়ো ইউরোপীয় নেতারা। ইউক্রেনের ভাগ্য নির্ধারণ হবে এখানে। ইউরোপ কি প্রস্তুত, নাকি বিপদের ঘণ্টা বেজে গেছে? রাশিয়া বনাম ইউক্রেন যুদ্ধ গোটা ইউরোপকে ঝাঁকুনি দিয়েছে, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হঠাৎ করেই ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিলেন। ইউরোপীয় নেতাদের তিনি দোষারোপ করছেন আর বলছেন তারা মুক্তমনা। কিন্তু কেন? ইউক্রেন কি তবে একা হয়ে যাবে? ট্রাম্প জানিয়েছেন তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে চান। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তিনি আলোচনায় বসতে রাজি। জেলেনস্কি কি তবে পুতিনের ফাঁদে পড়তে চলেছে? ইউরোপ এখন কি করবে? এদিকে ট্রাম্পের নজর এখন চীনের দিকে। তার সামরিক বাহিনী নতুনভাবে মোতায়েন হচ্ছে। দক্ষিণ কোরিয়ার সমুদ্র সীমায় হাজির মার্কিন নৌবাহিনী, সামরিক মহড়া চলছে। মার্কিন যুদ্ধজাহাজ কার্ল ভিনসন হাজির হয়েছে দক্ষিণ কোরিয়ার বুসানে। বিশাল মহড়া চলছে, ট্যাঙ্ক, যুদ্ধ বিমান, সামরিক মহড়া, সব মিলিয়ে উত্তেজনা তুঙ্গে। উত্তর কোরিয়াকে লক্ষ্য করে দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমেরিকার যৌথ মহড়া শুরু। কিম জং উনের পাল্টা চাল কি হবে? পিয়ংইয়ং কি নতুন কিছু পরিকল্পনা করছে? আকাশেও উত্তেজনা। মার্কিন B-1B বোমারু বিমান মোতায়েন করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে জোরদার মহড়া চলছে। উত্তর কোরিয়া কি চুপচাপ বসে থাকবে? স্থলসীমায়ও যুদ্ধের মহড়া। পচিয়নের কাছে লাইভ ফায়ার ড্রিল, গোলাগুলির বিকট শব্দে কাঁপছে এলাকাটি। মার্কিন সেনাদের প্রস্তুতি কতটা শক্তিশালী? মার্চ মাস শুরু হতে না হতেই আরো বড় ধাক্কা। মার্কিন সামরিক বাহিনী বার্ষিক ফ্রিডম শিল্ড মহড়া শুরু করলো। এবার দক্ষিণ চীন সাগরে চোখ। থাইল্যান্ডে কোবরা গোল্ড মহড়া শুরু। বিশাল আকারের উভচর অভিযান। সৈকতে ঝড় তুলল মার্কিন বাহিনী। আমেরিকার বিশেষ বাহিনী, দক্ষিণ কোরিয়ার সেনারা আর থাইল্যান্ডের সৈন্যরা একসঙ্গে বিশাল মহড়ায়। আকাশে যুদ্ধ বিমান, পানিতে উভচর ট্যাঙ্ক। এটা কি যুদ্ধের আগাম বার্তা? ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিলেও ট্রাম্প প্রশাসন এশিয়াতে সামরিক শক্তি বাড়াচ্ছে। কিন্তু কেন? এর পেছনে বড় কোনো কৌশল লুকিয়ে আছে কি? চীনকে কেন্দ্র করেই কি সব পরিকল্পনা? ট্রাম্প বলছেন আমি চীনের প্রেসিডেন্ট শিয়ের সঙ্গে ভালো সম্পর্ক চাই, কিন্তু কয়েকদিনের মধ্যেই চীনের ওপর নতুন শুল্ক আরোপ করেছেন। দ্বন্দ্ব কি আরো বাড়বে? চীন ও আমেরিকান কৃষি পণ্যের ওপর শুল্ক চাপিয়েছে। এবার কি হবে? তাইওয়ান নিয়ে আমেরিকা কি করছে? ট্রাম্প কি স্বাধীন তাইওয়ানকে সমর্থন করবেন, নাকি একবারে নীরব হয়ে থাকবেন? চীনের প্রতিক্রিয়া তীব্র। পররাষ্ট্র ওয়াং ই জানিয়েছেন তাইওয়ান কখনো স্বাধীন হতে পারবে না। প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও স্পষ্ট করে বলেছে তাইওয়ানকে আমরা যে কোনো সময় দখল করব। তাহলে কি চীনও কি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? শি জিনপিং সেনাবাহিনীকে আধুনিকীকরণ করার নির্দেশ দিয়েছে। তাইওয়ানের চারপাশে লাগাতার সামরিক মহড়া চালাচ্ছে চীন। 2024 সালে তাইওয়ানের আকাশে 5000-এর বেশি চীনা যুদ্ধ বিমান ঢুকে পড়েছে। প্রতিদিন নতুন রেকর্ড হচ্ছে। তাইওয়ান কি চাপের মুখে? চীনের পরিকল্পনা সুস্পষ্ট, সময় নষ্ট না করে ধাপে ধাপে তাইওয়ানকে পিষে ফেলা। তাহলে ট্রাম্প কি করবে? তাইওয়ানকে রক্ষা করবেন, নাকি একা ফেলে দেবেন? যুদ্ধ কি আসন্ন? বিশ্ব কি নতুন সংঘাতের দিকে ধাবিত হচ্ছে? ইউক্রেন, রাশিয়া, চীন, তাইওয়ান, সব মিলিয়ে বিশ্বে এক অস্থির পরিস্থিতি।